গল্প বলছিলাম। এর আগে আমি অনেককে দেখছি যে আমার ঘনিষ্ঠ প্রিয়জনদেরকেও আর্মি নিয়ে আমি কিছু কইলে কিছু লিখলে ফেসবুকে রাগ করতে দেখছি আমার সাথে। বাংলাদেশে তো একসময় আর্মি নিয়ে কিছু কই যেত না, কিছু হইলেই ওই একটা বাক্য ইউজ করতে। ছাত্র এবং জনতার বিরুদ্ধে আপনারা যেতে পারবেন না সেনাবাহিনী, আপনারা জাস্ট স্ট্রেট ওয়ে বিদ্রোহ করতে পারেন এবং শেখ হাসিনাকে অ্যারেস্ট করতে পারেন। এটাই হবে আপনাদের জন্য সবচেয়ে ভালো কাজ, এবং এই শেখ হাসিনাকে দেশের বাইরে যেতে দিবেন না। শেখ হাসিনার স্টেপ ডাউন ছাড়া কোনো উপায় নাই। দর্শক আসসালামু আলাইকুম। কর্নেল মুস্তাফিজুর রহমান তিনি বলছেন যে সেনাবাহিনীতে বিদ্রোহ ঘটবে আর সেই কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হবে। এটা কি হবে? যেভাবে বর্তমানে সেনাবাহিনী কাজ করছে এটা তো পুরোপুরি শেখ হাসিনার পক্ষেই কাজ করছে। সেনাবাহিনীর মধ্যে তাহলে বিদ্রোহ ঘটবে কবে? নতুন যে সেনাপ্রধান রয়েছেন ওয়াকারুজ্জামান, তার নেতৃত্বে কিন্তু সেনাবাহিনী যেভাবে এগিয়ে যাচ্ছে এতে মনে হচ্ছে না সেনাবাহিনী তারা একাংশ কিছু বিদ্রোহ ঘটবে। যাই হোক, এদিকে পিনাকি ভট্টাচার্য কিন্তু বাংলাদেশ বর্তমান সেনাবাহিনী নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা করেছেন। তো আমি আশা করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সেনাবাহিনীর উপর মানুষের বিশ্বাস কিছু হলেও এখনো আছে। তো চলেন কথা না বাড়িয়ে সেই গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখে আসি। সিচুয়েশন আমরা অ্যাকচুয়ালি তখন এরশাদ বিরোধী আন্দোলন যখন হয়েছিল তখন আমরা বিএমএতে ছিলাম, বাট ওই সময় কিন্তু একই জিনিস হয়েছিল। যখন কোনো কিছুই কন্ট্রোলে ছিল না তখন সেনাবাহিনী ডিপ্লয় করা হয়েছিল ইন এইড অফ সিভিল পাওয়ারের আন্ডারে, এবং সে সময় যখন জেনারেল এরশাদ বুঝতে পেরেছিলেন যে আর্মি তার পিছনে ব্যাকআপ করবে না, তখন কিন্তু তিনি নিজে থেকে স্টেপ ডাউন হয়ে যান। সো আমি বলবো উনি ছিলেন একজন হি ওয়াজ স্মার্টার দেন শেখ হাসিনা। পাওয়ার হাংরি তো অবশ্যই ছিলেন, বাট নট লাইক শেখ হাসিনা। সো আমি এখন সেনাবাহিনীকে একটা জিনিস বলবো যে সেনাবাহিনীতে যারা ডিপ্লয়েড হয়েছেন বা হবেন তাদেরকে এটাই বলবো, নর্মালি প্রথমে যে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে 25 ইস্ট বেঙ্গল এবং 30 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি তারা এয়ারপোর্ট, তারপরে এম্বাসি এবং ক্যান্টনমেন্টের সিকিউরিটির জন্য দিয়েছে। সেটা ডিফারেন্ট ইস্যু, কেউ ওখানে অ্যাটাক করতে যাচ্ছে না ইনশাল্লাহ। কিন্তু যারা সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঠিক করার জন্য যাবেন, সেনাবাহিনীকে মনে রাখতে হবে এটা কোনো আইন শৃঙ্খলা বাহিনী রিস্টোর করার জন্য আপনারা যেতে পারেন। এটা একটা বিপ্লবের একটা পরিস্থিতিতে দুইটা হতে পারে। এক হচ্ছে আপনিও এই বিপ্লবের অংশ হতে পারেন, যেটা বাংলাদেশের জনগণ আপনাদেরকে ওয়েলকাম করবে। যে আপনিও একটা জিনিস মনে রাখবেন, আপনার সেনাবাহিনী, বিজিবি, পুলিশ যাদের আছে, যাই সদস্যরাই আছেন, আপনাদের ছেলেরা এই কোটাতে এফেক্টেড। কারণ আপনারা অলরেডি বিভিন্ন হিসাবে কিতাবে দেখেছেন যে 56% হচ্ছে কোটা, তারপরে হচ্ছে তারা ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট বাড়ায়, তারপরে হচ্ছে প্রশ্ন ফাঁস করে। আপনার ছেলের যতই মেধাবী হোক চান্স খুব ক্ষীণ। তো আপনাদেরকে এই অন্যায় অবিচার থেকে করার জন্য এই আন্দোলনের সাথে আপনাকে ফাইনালি এখন বা যদি শেখ হাসিনা সিচুয়েশন রিস্টোর করে তাহলে 10 বছর পরে একসময় আপনাকে ফাইট করতে হবে। সো দিস ইজ দ্য পারফেক্ট টাইম। গ্রাউন্ডটা প্রস্তুত আছে, সেনাবাহিনীও প্রস্তুত আছে। আমি যেটা শুনেছি যে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছাড়া নামতে অপারগতা প্রকাশ করেছে, এটা খুবই লজিক্যাল। কিন্তু আপনাদেরকে যদি শেষ পর্যন্ত, আমি যেহেতু সেনাবাহিনীতে 28 বছর চাকরি করেছি, আমি জানি যে সেনাবাহিনীর সিনিয়রের আদেশ চোখের দিকে তাকিয়ে অমান্য বা সেটা আদেশ পালন না করা খুবই ডিফিকাল্ট, কারণ এটা আমরা ট্রেনিং এর একটা অংশ। কিন্তু যেটা আমরা সবাই করতে পারি সেটা হচ্ছে, এক হচ্ছে আমরা সেনাবাহিনীর আদেশ যেটা হয়েছে সেই অনুযায়ী ঝাঁপিয়ে পড়লাম, আরেকটা হচ্ছে যে আদেশটা আমি পছন্দ করতেছি না সেটাকে আমরা স্লো যাইতে পারি। যেমন আমি উদাহরণ দেব যে গত নির্বাচনের সময় আমি বলবো গত দুইটা নির্বাচন, জেনারেল আজিজের আন্ডারে এবং জেনারেল শফিউদ্দিনের আন্ডারে দুইটা নির্বাচন ছিল, তখন সেনাবাহিনীকে কি আদেশ দিয়েছে? ওকে, সেনাবাহিনী ডেপ্লয় হচ্ছে যেখানে সেনাবাহিনী ডেপ্লয় হওয়ার কথা 80,000 এর উপরে, সেখানে মাত্র 30,000, অ্যাটলিস্ট 2018টা আমি জানি অনলি 30,000 ডেপ্লয়মেন্ট হচ্ছে। এর পরবর্তী 18 সংখ্যাটা আমি জানি না। কিন্তু যারা ওখানে ছিল তাদেরকে বলে দেওয়া হয়েছিল যে আপনারা ক্যাম্পে থাকবেন, মাঝে মাঝে 2টা টহল দিবেন। এই পরিস্থিতিতে দুইটা অপশন আপনাদের কাছে। একটা হচ্ছে আইদার আপনি বিপ্লবে অংশগ্রহণ করেন, মনে রাখবেন এটা আইন শৃঙ্খলা পরিস্থিতি না, এটা হচ্ছে দেশে একটা বিপ্লব চলতেছে এবং বিপ্লবে ছাত্র এবং জনতা একসাথে আছে। ছাত্র এবং জনতার বিরুদ্ধে আপনারা যেতে পারবেন না সেনাবাহিনী। এখন কি হবে? এখন মনে করেন যে আপনি চাচ্ছেন ওকে আপনি শেখ হাসিনার লোক, ঠিক আছে,
আপনি এখন সেনাবাহিনীকে দিয়ে যে জিনিসটা আইন শৃঙ্খলা বাহিনী পারতেছে না, এটা আপনাদের মাধ্যমে করাবে, পারবেন না। আপনি দুইটা অপশন, একটা হচ্ছে আপনি বিপ্লবীদের সাথে মিশে যাবেন, অথবা আপনারা যদি ইতিহাস পড়ে থাকেন সেটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগের কাহিনী। এটা ভারতে হয়েছিল ব্রিটিশ শাসনের সময়। ব্রিগেডিয়ার ডায়ার নিরীহ একটা ইয়ার ভিতরে একটা জনসভার মধ্যে উনি মানে পুরা তার রেজিমেন্টকে নিয়ে ওখানে গুলি করেন। এখানে আমার এক্সাক্ট হিসাবটা মনে নেই, কিন্তু এটা ইতিহাসের মধ্যে একটা ন্যাক্কারজনক ঘটনা, এবং ওইটার কারণেই কিন্তু স্বাধীনতার মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তারা রাজি হয় যে এই ভারতবর্ষকে স্বাধীনতা দেওয়ার জন্য। সো এক হচ্ছে আপনারা পারবেন একটা দ্বিতীয় জালিয়ানওয়ালাবাগের মতো তৈরি করতে, কারণ আপনি এই স্টুডেন্টদেরকে আপনি থামাতে পারবেন না, জনগণকে থামাতে পারবেন না। কেন পারবেন না? স্টুডেন্টদের কোনো পিছুটান নেই। আর আমি বিভিন্ন পোস্টে যদি আপনারা যদি ইন্টারনেটে ইউজ করে থাকেন, বিভিন্নভাবে আপনারা দেখতে পারবেন যে বাবা তার মেয়েকে পাঠাচ্ছে, ছেলে মা তার ছেলেকে পাঠাচ্ছে, মেয়েকে ইয়াতে পাঠাচ্ছে, তাদের পথেও দিয়ে দিচ্ছে, এবং কিছু কিছুতে নিজেরা অংশগ্রহণ করতেছে। এখানে বুঝতে হবে বাংলাদেশের জনগণ এই ছাত্র এবং জনতার সাথে এক হয়ে আছে। এখানে আপনারা সেনাবাহিনীর সদস্য হিসেবে যদি তার এগেইনস্টে যান, আপনি আইদার একটা জালিয়ানওয়ালাবাগ তৈরি করবেন, কিন্তু তারপরেও এই ছাত্রদেরকে আপনারা রুখতে পারবেন না। এই যে পুলিশ এত চেষ্টা করেছে, চেষ্টা করার পরে আপনি যারা সেনাবাহিনীতে আছেন তাদের কাছে তো অবশ্যই ন্যায় অন্যায় এই বোর্ডটা যদি থাকে, আপনারা দেখতে পাচ্ছেন, আমরা ভিডিও ফুটেজ দেখেছি যে হেলিকপ্টার থেকে আমাদের দেশের জনগণের উপরে গুলি করা হচ্ছে। আপনি নিজে জানেন যে সেনাবাহিনীতে এই হেলিকপ্টার গানশিপ থেকে হেলিকপ্টার থেকে কখন ফায়ার করা হয়। আইদার এটা ইনসার্জেন্সি সিচুয়েশন, একটা রিমোট এলাকা, একটা পাহাড়ি এলাকা যেখানে সন্ত্রাসী ছাড়া আর সিভিলিয়ান থাকে না, ওই সমস্ত জায়গায় ওখানে গুলি করা হয়, অথবা যুদ্ধকালীন সময়। ঢাকায় কি এখন যুদ্ধকালীন সময়? আপনি যদি ধরে নেন, আমি হাইপোথেটিক্যালি যারা এই ছাত্র আন্দোলন করতেছে তারা সন্ত্রাসী আপনি ধরে নিলেন, তারপরে আপনি যখন গুলি করবেন, এই ঢাকা শহরে যে কত লক্ষ মানুষ আছে তাদের কি হবে? তাদের কথা আপনি চিন্তা করেছেন? যে তাদের গুলিতে যদি আপনাদের লোকজন যদি মারা যায়, আপনাদের গুলিতে যদি মারা যায়, আপনারা ওটা চিন্তা করেন নাই। তার মানে আপনি যে সেনাবাহিনী সদস্য হিসেবে আপনি চিন্তা করেন যে সরকার এখন এই ছাত্রদের উপরে, জনগণের উপরে যে ফোর্স দিচ্ছে, এটা একটা ব্রুটাল ফোর্স, এবং এই ব্রুটাল ফোর্স করে তারা সফল না, এবং এই সফল না দেখেই তারা এখন সেনাবাহিনীকে ডিপ্লয় করতেছে। সো আমি অনুরোধ করব, আমাদের সেনাবাহিনীর যে ইমেজ, যেটা আমাকে খুব কষ্ট দেয়, আমরা যে কোনো পোস্টে আমরা যখন সিভিলিয়ানদের লেখাপড়া ভিতরে কমেন্ট দেখি আমাদের কষ্ট দেয়, সেটা হচ্ছে, এবং আমি নিশ্চিত যে এই কষ্টটা আপনাদের করে দেয়, যে এখন একটা যে রিভোল্ট হচ্ছে, এই রিভোল্টে আপনি অংশগ্রহণ করুন। আইদার আপনি মনে করেন যে ঠিক আছে, আপনি সেনাবাহিনীর আদেশের বাইরে যেতে পারবেন না, চুপচাপ ওখানে যেখানে ডিপ্লয়মেন্টে যাবেন ওখানে ক্যাম্পে বসে থাকুন, আপনি বের হয়ে না, আপনি ছাত্রদেরকে ফ্রন্টে কনফ্রন্ট করতে যান না। আপনি যদি কনফ্রন্ট করতে যান, আপনি পেরে উঠবেন না। আমি অলরেডি কয়েকজনের সাথে আলাপ করেছি যারা এই ছাত্র আন্দোলনের লোকজনের সাথে কথা বলে, দে আর সো ডিটারমাইন্ড, দে আর হ্যাটস অফ টু দেম, তারা সো ডিটারমাইন্ড, তারা রাজপথ এই শেখ হাসিনা রেজিমের পতন ছাড়া ছাড়বে না। কেন ছাড়বে বলেন? এই যে 2018 সালে যেটা হয়েছিল কোটা আন্দোলন, এটা মেনে নেয় নাই। ওখানে মেনে নেওয়ার পরেও তারা কূটনৈতিক প্যাচ মেরে তারা এই 2024 সালে আইসা এমন একটা সিস্টেম করছে যে কোটাটা থাকবে। এখন এই মুহূর্তে যদি তারা এই সরকারের যে ট্র্যাপে পা দেয়, তারা অলরেডি পা দেয়নি, যদি মেনে নেয়, 2018 সালে যারা আন্দোলন করেছে তারা কি সরকারি চাকরি পেয়েছে? পায়নি। সো এই ছেলেগুলো ডেসপারেট, শুধু এই ছেলেগুলো না, আপনি আমাদের সন্তানরা সবাই ডেসপারেট। কারণ এই সিচুয়েশন না হলে এখন তারা আমাদের শিক্ষা সেক্টরকে একদম ধ্বংস করে দিয়েছে। এটা আপনাদের এটার জন্য রকেট সায়েন্টিস্ট হইতে হবে না, আমাদের সেনাবাহিনীকে ধ্বংস করে দিয়েছে। আমাদের সেনাবাহিনীর যে প্রশিক্ষণ সিস্টেমটাকে, এবং সেনাবাহিনীর প্রশিক্ষণ সিস্টেম, যে আমরা আমাদের নর্মাল এখন সেনাবাহিনী এখন ভারত থেকে অস্ত্রপাতি কিনে, এবং তারা নাকি আমাদের বন্ধু, তারা আমাদের বন্ধু না। এই জিনিসটা হৃদয়ঙ্গম করতে হবে। আমাদের বন্ধুও না, শত্রু না, আমরা কাউকে বন্ধুও করবো না, শত্রু করবো না, কিন্তু আমাদের দেশের
যে সোভরেন্টি এটা রাখতে হবে। আমাদের দেশের ভিতর দিয়ে করিডোর দিয়ে দিচ্ছে, কে দিচ্ছে? শেখ হাসিনা দিচ্ছে। আমাদের ভিতর দিয়ে বার্মা আমাদেরকে রোহিঙ্গা পুশ আপ করতেছে, তাদেরকে আবার ভারত সাপোর্ট করতেছে না। এই কারণে আমরা এই রোহিঙ্গা নিয়ে সাফার করতেছি। সব কারণ হচ্ছে ইন্ডিয়া, এবং ইন্ডিয়ার ব্যাগের কারণ হচ্ছে এই শেখ হাসিনা। আমাদের দেশের ব্যাংকগুলা খালি করে দিচ্ছে। কারা খালি করে দিচ্ছে? তার দলের লোকজন। তারা এক একটা ব্যাংক এক এক লোকজনকে দিয়েছে এবং লুটে পড়ে সব খাচ্ছে। ইন্টারন্যাশনাল হ্যাকার গ্রুপ তাদের সহায়তায় আমাদের ব্যাংকগুলো খালি করে দিচ্ছে। তারপরেও শেখ হাসিনার কোনো বিকল্প নাই। আপনাকে এই মোমেন্টে আমরা এসছি এখন যে আপনারা আইদার বাংলাদেশকে চুজ করবেন, অথবা ইতিহাসের পাতায় কর্নেল ডায়ারের যে সুনাম দুর্নাম যেটা আছে ওইটা নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে আরো পিছিয়ে দেবেন। অলরেডি আমি মাল্টিপল সোর্স থেকে পেয়েছি যে প্রথম হচ্ছে শেখ হাসিনা এটা থামানোর জন্য পুলিশ এবং র্যাবকে দিয়ে ব্রুটাল ফোর্স অ্যাপ্লাই করতেছে, এবং ডিজিএফআই খুব ব্যাডলি এটার পিছনে আছে। মানে আমি যে কয়জন সোর্সের সাথে কথা বলছি যে এর মধ্যে সবচেয়ে ডেডিকেটেড হচ্ছে ডিজিএফআই আর পুলিশ। এর মধ্যে আরো কয়েকটা ডিস্টার্বিং নিউজ পেয়েছি, যেটা ভারত থেকে নাকি 2টা কিলার গ্রুপ এসছে। এখন মানে আমি এটা 3টা সোর্স থেকে পেয়েছি, বাট 3টা সোর্সের টেক্সট গুলাই একই রকম। সো অন গ্রাউন্ডে ফিজিক্যালি কোন মানে সেকেন্ড পার্টি থেকে না, এটাগুলো সব থার্ড পার্টি ইন্টেলিজেন্স। বাট থার্ড পার্টি ইন্টেলিজেন্স হলেও যেহেতু এটা মাল্টিপল জায়গা থেকে আসতেছে, আমি এটা বিশ্বাস করতে চাই। যেমন এই যে যখন পিলখানা ঘটনা হয়েছিল তখন কেউই ভারত থেকে আসা কিলারের কথা কেউ বিশ্বাস করে নাই, ও সবাই উড়িয়ে দিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ফুটেজের মধ্যেই পাওয়া গেছে, এবং বিভিন্ন দলিল দস্তাবেজের প্রমাণে দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি ভারতীয় একটা কিলার গ্রুপ ছিল, এবং সেম কিলার গ্রুপ এখন টার্গেট কিলিং করতেছে। এই তথ্যটা হচ্ছে অথেন্টিকেট হচ্ছে একটা গ্রুপ, এর মধ্যে পুলিশের এসবি যেটা মুনির, যে পুলিশের এখন পর্যন্ত ডিআইজি নাকি আছে মুনির, তার আন্ডারে, আর একটা হচ্ছে কাউন্টার টেররিজম ইউনিটের বিপ্লব। এই দুজন নেতৃত্বে, এবং এরাই রয়ের সাথে একটা কোঅর্ডিনেট করতেছে এবং টার্গেট কিলিং করতেছে, এবং সবগুলো নাকি 15 জনের লাশ নাকি পাওয়া গেছে, মেডিকেল কলেজে পৌঁছাই দিয়ে গেছে তারা, অল আর হেডশট। মানে বোঝা যাচ্ছে এগুলো হচ্ছে টার্গেটেড কিলিং, এবং লোকজনকে টার্গেট করে বাড়ির মধ্যে। দেশের জনগণ যেভাবে ক্ষেপে আছে, যদি জনগণের পাশে বা জনগণের সাথে সেনাবাহিনীর কিছু অংশ, একাংশ জনগণের সাথে আসে বা এই শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়ায়, তাহলেই কিন্তু শেখ হাসিনার পতন নিশ্চিত হয়ে যাবে এবং এই সরকার টিকতে পারবে না। কারণ ইতিহাসের সবথেকে বড় আন্দোলন বর্তমানে হচ্ছে। এই 2024 সাল বাংলাদেশের জন্য ভয়াবহতা নিয়ে আসছে। দর্শক শ্রোতা, কি হতে যাচ্ছে এবং আগামীতে সেনাবাহিনীর ভূমিকা কি হতে পারে? জনগণের পাশে এসে দাঁড়াবে? তারা কি একত্র হবে বা এই সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করবে? আপনার কি মনে হয়?